গোলাম মাওলা রনি সাম্প্রতিক সময়ে এক ভারতীয় এজেন্টের নাম। মুখোশের আড়ালে আর এক মুখ, যে মুখটা সাধারণ মানুষের কাছে বড্ড অচেনা। বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে যত ধরনের অপচেষ্টা রয়েছে তাই ঘটানোর জন্য চেষ্টা করছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যত ধরনের অপবার্তা আছেন তাই দিয়ে যাচ্ছেন। মনে হচ্ছে প্রধান উপদেষ্টার জন্য রনি একমাত্র যোগ্য ছিলেন। তাহলে চলুন আমরা একটু দেখে আসি রনি কোন কোন নৌকায় পা দিয়েছেন। রনি যেখানেই গিয়েছেন সেখানেই গন্ধ ছড়িয়েছেন। কোনো জায়গায় স্থির হতে পারেনি তার স্বার্থের কারণে। রাজনীতিতে অনেকেই দলবদল করতে পারে, তবে রনির মতো ডিগবাজি হয়তোবা সাম্প্রতিক সময়ের নায়ক জায়েদ খানও দিতে পারবে না। সাম্প্রতিক সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকারটাকে কিভাবে ব্যর্থ করা যায় সেভাবেই গোপনে মিশন চালিয়ে যাচ্ছেন এই রনি। চলুন একটু দেখে আসি কিভাবে রনির উত্থান হলো। গোলাম মাওলা রনি এমনিতে ভাগ্যের বরপুত্র। তাদের পৈতৃক নিবাস ফরিদপুরে, সেখানে নদী ভাঙনে তাদের বাড়ি ভেঙে যায়। কিন্তু 70 দশকে তার ক্ষুদ্র ব্যবসায়ী পিতা পটুয়াখালীর গলাচিপায় শিকড় গাড়েন। তবে যেই মালিকের পতিত জমিতে এর রনির বাবাকে থাকতে দেওয়া হয়, রনি সেখানে বড় হয়। সেই রনি পরবর্তীতে ক্ষমতায় এসে এই জায়গাটাকেও তার নামে দখল করে নেয়। প্রথমে রনি তিনি তার আদি নিবাস ফরিদপুর থেকে নির্বাচন করতে চেয়েছিলেন, কিন্তু সেখানে সুযোগ না পেয়ে মনোযোগ দেন পটুয়াখালী 3 আসনে। তখন 111-এর সরকার চলছে। টকশোতে শেখ হাসিনার নামে তেলবাজি করে মনোনয়নটাও পেয়ে যান। তাতেই কপাল খুলে যায় রনির, কিন্তু বারবার বিতর্ক জড়িয়ে নিজের অবস্থান নিজেই দুর্বল করেন। পাননি 2014 সালে মনোনয়ন। এর আগেও ঘটে যায় অনেক কিছু। বর্তমান সময়ে যেমন সরকারের সমালোচনা করছেন রনি, ঠিক কয়েকদিন আগেও জামাত ইসলামের প্রচুর প্রশংসায় মত্ত ছিলেন এই রনি। তবে 2008 সালের যখন নির্বাচন করেছিলেন তার পরবর্তী সময়ে দেখা যায় যে তার কেমন বিদ্বেষ ছিল জামাত এবং বিএনপির উপর। সংসদে দাঁড়িয়ে তিনি বলছিলেন, বাই বন্ড ক্রিমিনাল জামাত অ্যান্ড বিএনপি, বলতে জামাত এবং বিএনপির জন্ম হয়েছে অপরাধের জন্য। সংসদে মাঝে মাঝে তিনি দুরূদ শরীফ পড়তেন, আস্তাগফিরুল্লাহ পড়তেন এবং কোরআন তেলাওয়াত করতেন, যা অনেকেই আকৃষ্ট করেছিল। সুন্দর সুন্দর কথা বলতেন। কিন্তু রনি যে এত বহুরূপী সাধারণ মানুষ সেটা বুঝতে পারেনি। অনেকে বিচক্ষণ মানুষও সেটা বুঝতে পারতো না। 2014 সাল 14 নভেম্বর অন্য মনোনয়নের প্রত্যাশীদের সাথে তিনিও গণভবনে গিয়েছিলেন। 24 নভেম্বর রাতেও এক টেলিভিশন টকশোতে আওয়ামী লীগের পক্ষে দারুণ বক্তব্য রাখেন। কিন্তু 25 নভেম্বর আওয়ামী লীগের কাছ থেকে কোনো চিঠি পাননি তিনি। 26 নভেম্বর দুপুরে তিনি ফেসবুকে লিখেন, আমি আওয়ামী লীগের মনোনয়ন পাইনি। এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে আমার এক কট্টর সমর্থক হার্ট অ্যাটাক করে মারা যায়, যা আমাকে নিদারুণভাবে আহত করেছে। আমার নির্বাচনী এলাকার হাজার হাজার নারী পুরুষের কান্নায় গলা চিপা 10 মিনার আকাশ বাতাস ভারী হয়ে গেছে। অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। উপরোক্ত অবস্থায় আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। মহান আল্লাহর উপর নির্ভর করে নির্বাচনের মাঠে নামব। দেখা হবে সবার সঙ্গে এবং দেখা হবে বিজয়ে। সেদিন সন্ধ্যায় দেখা যায় তাকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে। সেখানে তিনি সজ্ঞানে সুস্থ শরীরে চিন্তা ভাবনা করে বিএনপিতে যোগ দিয়ে পটুয়াখালী 3 আসনে মনোনয়নও বেরিয়ে নিয়ে আসেন। 24 নভেম্বর গণভবন থেকে 26 নভেম্বর গুলশান। মাত্র 12 দিনে আওয়ামী লীগ কতটা খারাপ হলো, বিএনপি কতটা ভালো হলো। কো বদলালো নাকি গোলাম মাওলা রনি নিজে বদলে গেলেন? রনি বলেন, মনোনয়ন পেলে তিনি আওয়ামী লীগে থাকতেন। তার মানে আসলে তার বদল হয়েছে রাতারাতি। গোলাম মাওলা রনি আবারও প্রমাণ করেন, রাজনীতিতে নীতি আদর্শ বলে কোনো কিছুই নেই, স্বার্থটাই আসল। যতই বড় বড় কথা বলুক আর লিখুক, যতই তার জাতীয় বিবেক সাজানোর চেষ্টা করুক না কেন, বুঝিয়ে দিলেন যাহা মানুষ সামনে থেকে দেখে তাহা রনি নয়। টকশোতে অনেক সুন্দর সুন্দর জাতির স্বার্থে কথা বলেন, কিন্তু তার পেছনে তার অপরাধের এক বিশাল রাজ্য রয়েছে। নিজ নির্বাচনী এলাকা পটুয়াখালীতে তার এক বিশাল মাফিয়া চক্র রয়েছে, যেটার নাম ভাইয়া গ্রুপ। সেটা তার শ্যালক মেনটেন করেন। সেখানে খাল ধরে, নদী নালা ধরে, জমি, পরের জমি, বাজার, সিন্ডিকেট সব কিছুই দখল করে নেয় এই রনি। আর এটার মাস্টার মাইন্ড থাকে রনি। প্রধানত রনির নির্দেশেই সে কাজগুলো
করা হতো। এখানকার যারা জনগণ যারা ভোট দিয়েছিল রনিকে, তারা অনেকেই এই বিচারের জন্য রনির কাছে গিয়েছিল, কিন্তু তারা বুঝতে পারেনি এই কাজগুলো যে রনি তাদেরকে করেছে। এই তো মাত্র কিছুদিন আগে যখন তীব্র আন্দোলন চলছে, তখন টক শোতে একজন উপস্থাপিকাকে সাবেক বিচারপতি বিচ্ছি ফাটা মানিক হঠাৎ করে বলে ওঠে, তুমি রাজাকার বা তুই রাজাকারের বাচ্চা। তখন গোলাম মাওলা রনি বলে, ওই উপস্থাপককে আদর করে দেন একটু, কেন এত গরম হচ্ছেন। সেখান থেকেই সূত্রপাত, সেখান থেকেই এই টক শোটাকেও পণ্ড করা হয়। সেখানে নির্লজ্জর মতো হাসছিলেন এই গোলাম মাওলা রনি, বিভিন্ন অপরাধের অপরাধী, অথচ টক শোতে এসে ভাব যেন দেখান সাধারণ তিনি একজন আল্লাহর ওলি। এখন আসি যে কোন কোন নৌকাতে তিনি পা দিয়েছেন। আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেছেন, আওয়ামী লীগ তারপর ভালো নয়, বিভিন্নভাবে আওয়ামী লীগের সমালোচনা করেছেন। এসেছেন বিএনপিতে আসার পর বিভিন্নভাবে তাকে বিএনপিতে তেল মারা শুরু করেন। পরবর্তীতে বিএনপিতেও তার স্থানটি পাকাপোক্ত হয়নি। তার পরবর্তীতে দেখা যায় যে জামাত ইসলামকে নিয়ে খুব সুন্দর সুন্দর কথা বলতেন। মনে হতো জামাতের পটুয়াখালীর 3 আসনে বা তিনিই আমির। অবশেষে বর্তমান সরকারের সময়ে এসে তিনি সরকারের সমালোচনা করছেন, তার সাথে সাথে জামাত ইসলামের কঠোর সমালোচনাকারী হয়ে উঠলেন। গোলাম মাওলা রনি এক ভিডিওতে তিনি বললেন জামায়াতের আমির প্রসঙ্গে, যেন মনে হচ্ছে জামায়াতের আমির বাংলাদেশের আমিরুল মোমিনিন। তিনি মোটামুটি খুঁটা দিয়েই এই আমির সাহেবকে এ কথাটা বলছেন। শুধু এখানেই শেষ নয়, বিখ্যাত মাওলানা নুরুজ্জামান নোমানি তার সাথে ফোনে আলাপ করে, তখন তাকে বলেন, আমি যেভাবে বলছি সেটা আসলে মানুষ বুঝিনি, খোলাখুলিভাবে সবটা বলা সম্ভব নয়। এই সরকার বিএনপি এবং জামাতকে নিঃশেষ করে দেওয়ার জন্য একটা খেলায় মেতেছে। এই যে চ্যাংরা পোলাপান আছে, তারা আসলে রাজনীতি বুঝে না। তারা প্রথমে জামাতকে নষ্ট করবে, তার পরবর্তীতে বিএনপিকে নষ্ট করবে, এবং শেষ পর্যন্ত এদেশের ভিতরে প্রত্যেকটা রাজনৈতিক দলকে নষ্ট করে দেবে। নষ্ট করার পর হঠাৎ করে একটা নতুন কিছুর জন্ম নেবে, যেখানে দেশের ভেতরে একটা বিশৃঙ্খলতা সৃষ্টি হবে। শুধু এখানেই নয়, বিভিন্ন সময় ডক্টর ইউনূসের সমালোচনা করেছেন, ডক্টর ইউনূসের আশেপাশে যে উপদেষ্টারা রয়েছেন তাদের সমালোচনা করেছেন। তার কথাবার্তাতে মনে হতো যেন গোলাম মাওলা রনি একমাত্র দেশের জ্ঞানী ব্যক্তি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস হয়ে ভুল করেছেন, সেখানে জাতি ভুল করেছে চরম। সেখানে ডক্টর ইউনূসকে না বসিয়ে গোলাম মাওলা রনিকে বসানোর উপযুক্ত ছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে আরও বেশ কিছু বক্তব্য এসেছে তার। নিজের ইউটিউব চ্যানেলে অনেকগুলো বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যগুলোতে স্পষ্টতই তিনি ভারতের পক্ষ নিয়ে কথা বলছেন, যেখানে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই গণবিপ্লবকে নস্যাৎ করার জন্য যত অনুৎসাহিত বক্তব্য আছে তিনি দিয়ে যাচ্ছেন। মনে হচ্ছে তিনি বাংলাদেশের কেউ নন, ভারতের হয়ে সাফাই গাচ্ছেন। আবার মাঝে মাঝে বলছেন ভারতের সাথে বিরোধিতা করাটাও বোকামি হবে বাংলাদেশের। এখন এই যে রনি, ডিগবাজ রনি, মুখোশ পরিহিত রনি, এই রনি আসলে কার সাথে আলোচনা করেন এবং কার সাথে কাজগুলো করেন? রনি কি আসলেই বাংলাদেশের স্বার্থে কথা বলেন নাকি ভারতের সাথে কথা বলেন, ভারতের এজেন্ট হয়ে কথা বলেন? এখন এই রনি যে রনি স্পষ্টতই জাতির ভেতরে একটা বিভেদ তৈরি করার জন্য পায়তারা শুরু করছেন। তবে এই রনি যে নৌকায় যাক, সেখানে লাভ থেকে সেখান থেকেই ফিরে এসেছে। কোনো রাজনৈতিক দলেরই তার স্পষ্ট পরিচয় নেই। তবে এই রনির ব্যাপারেও জাতিকে সতর্কতা থাকতে হবে, যে কিনা এরকম ধরনের পরিস্থিতি সৃষ্টি করতে পারে দেশের ভেতরে।